ধানমন্ডি ৩২-এ ভাঙচুর, জনমনে গভীর ক্রোধের বহিঃপ্রকাশ, অন্তর্বর্তী সরকারের বিবৃতি। দিল্লিতে বসে শেখ হাসিনার বক্তব্য, ঢাকার কড়া প্রতিবাদ এবং ভারতীয় হাই কমিশনারকে তলব। ঐক্যমতের সরকারের বিষয়ে সিদ্ধান্ত হয়নি বললেন উপদেষ্টা নাহিদ। ২১-এ পদক পাচ্ছেন ১৪ বিশিষ্ট জন ও জাতীয় নারী ফুটবল দল। যশোরে শেখ মুজিবের সবচেয়ে বড় মুরালটিও ভেঙে ফেলা হলো। পাকিস্তান থেকে জাহাজে এলো চিটাগুড়, ব্যান্ড বাজিয়ে স্বাগত। যুদ্ধের হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম। এছাড়াও প্রতিদিনের মতো শেষ অংশে থাকছে একটি বিশেষ সংবাদ। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এমন তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত ৬ মাসে ৩২ নম্বর বাড়িটিতে কোনো ধরনের আক্রমণ, ধ্বংসযজ্ঞ হয়নি। গতকাল রাতে এটি ঘটেছে পলাতক শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে, যার দুটো অংশ আছে। একটি অংশ হলো জুলাই গণ অভ্যুত্থানে যারা আত্মদান করেছেন, শেখ হাসিনা তাদের অপমান করেছেন, অবমাননা করেছেন। শহীদদের মৃত্যু সম্পর্কিত অবান্তর, আজগুবি ও বিদ্বেষমূলক কথা বলে পলাতক শেখ হাসিনা জুলাই গণ অভ্যুত্থানকে অবজ্ঞা ও অশ্রদ্ধা জানিয়েছেন। দ্বিতীয়ত, শেখ হাসিনা দুর্নীতি, সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়ার নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন, গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরেও তিনি একই হুমকি ধামকি সুরে জুলাই গণ অভ্যুত্থানকে, গণ অভ্যুত্থানে অংশ নেওয়া প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলে চলেছেন, হুমকি ধামকি দিচ্ছেন। শেখ হাসিনা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির হুমকি দিয়েছেন। মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে, সেই ক্ষততে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলেছেন। তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে ৩২ নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের জানমালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যথাযথ চেষ্টা করছে। মানবতা বিরোধী অপরাধে একজন ওয়ারেন্টেডভুক্ত আসামি শেখ হাসিনা বক্তব্য দেওয়া থেকে বিরত থাকলে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়ানো সম্ভব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় দেশটির প্রতিনিধিদের কাছে ঢাকার পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে বারবার মিথ্যা বক্তব্য দিচ্ছে। এ ঘটনায় ভারত সরকারের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ, কারণ এই ধরনের বক্তব্য জনগণের অনুভূতিতে আঘাত করছে। এছাড়া প্রতিবাদপত্রের মাধ্যমে গভীর উদ্বেগ জানানো হয়েছে। এতে আরও বলা হয়, এই ধরনের কর্মকাণ্ড দুই দেশের মধ্যে সুস্থ সম্পর্ক স্থাপনের জন্য সহায়ক নয়। ফলে ভারতকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ এবং অন্যান্য মাধ্যমে শেখ হাসিনাকে বিবৃতি দেওয়া থেকে বিরত রাখতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার ঐক্যমতের সরকারের রূপ নেবে কিনা তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে নানা ফর্মুলা আছে, কোনটা হবে তা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত হবে। বৃহস্পতিবার সচিবালয়ের সাংবাদিকদের ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, উপদেষ্টা পরিষদের কেউ রাজনৈতিক দল করলে তারা সরকারে থাকবে না, বাইরের প্রতিনিধিরা দল গঠন করবে। ইতোমধ্যে নির্বাচনের সম্ভাব্য রূপরেখা দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন সরকার সাজাবেন এমন কথা শোনা যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। তাই রাজনৈতিক ও ধর্মীয় দল এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ের কথা ভাবছে অন্তর্বর্তী সরকার। এই কাজে লিয়াজো করতে সিনিয়র সচিব পদমর্যাদার একজনকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ দিয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নাহিদ ইসলাম বলেন, সংস্কার, জুলাই গণহত্যার বিচার, নিহত আহতদের পুনর্বাসন, এইসব কাজ নিয়ে সরকার ব্যস্ত থাকলেও পাশাপাশি নির্বাচনেরও প্রস্তুতি চলছে। ভাষা আন্দোলন, শিল্পকলা, ভাষা ও সাহিত্য সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের 14 জন বিশিষ্ট নাগরিক ও জাতীয় নারী ফুটবল দলকে 21শে পদক 2025 দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে 21শে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়।
পদকের জন্য মনোনীতরা হলেন শিল্পকলার চলচ্চিত্রে আজিজুর রহমান মরণোত্তর, শিল্পকলার সঙ্গীতে উস্তাদ নীরদ বরণ বড়ুয়া মরণোত্তর ও ফেরদৌস আরা, শিল্পকলার আলোকচিত্রে নাসির আলী মামুন, শিল্পকলার চিত্রকলায় রোকেয়া সুলতানা। এছাড়া সাংবাদিকতায় মাহফুজুল্লাহ মরণোত্তর, সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম, শিক্ষায় ডক্টর নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদি হাসান খান, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী মরণোত্তর, ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ মরণোত্তর, শহীদুল জাহির, মোহাম্মদ শহীদুল হক মরণোত্তর, গবেষণায় মইনুল হাসান 2100 পদক পাচ্ছেন। এছাড়াও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ক্রীড়া বিভাগে মনোনীত করা হয়েছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। ভেঙে ফেলা হলো যশোর শহরের কালেক্টরেট ভবনের কাছে বকুলতলা মোড়ে অবস্থিত শেখ মুজিবুর রহমানের দেশের মধ্যে সবথেকে বড় মুরালটি। বৃহস্পতিবার বিকেলে এক্সকেভেটর দিয়ে মুরালটি ভাঙা শুরু হয়। বিকেল 4টের দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা এক্সকেভেটর, হাতুড়ি, শাবল নিয়ে স্লোগান দিতে দিতে জড়ো হন যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানার অদূরে বকুলতলায়। জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেটের উত্তর পূর্ব কোণে অবস্থিত মুরালটি স্লোগানের তালে তালে ভাঙতে শুরু করেন তারা। সন্ধ্যার পরও চলে ভাঙার কাজ। এ নিয়ে যশোরের শেখ মুজিব ও শেখ হাসিনার সঙ্গে সম্পর্কিত 8টি স্থাপনা ধ্বংস করা হয়েছে, যা শুরু হয়েছে বুধবার রাত 10টা থেকে। বেনাপোল স্থলবন্দর দিয়ে 2 দিন ফল আমদানি বন্ধ থাকার পর পুনরায় ফল আমদানি শুরু হয়েছে। অতিরিক্ত শুল্ক আরোপের কারণে বেনাপোল সহ সারা দেশের শুল্ক স্টেশন দিয়ে ফল আমদানি বন্ধ ছিল। এর ফলে সরকারের প্রায় 100 কোটি টাকার রাজস্ব আয় কম হয়েছে। গত 2 দিন ফল আমদানি বন্ধ থাকায় ইতোমধ্যে বাজারে কেজিতে ফলের দাম বেড়েছে 50 থেকে 70 টাকা পর্যন্ত। বেনাপোল আমদানি রপ্তানিকারক সমিতির মহসিন মিলন বলেন, বেনাপোল বন্দর দিয়ে গত 2 দিন ফল আমদানি বন্ধ থাকায় দেশের বাজারগুলোতে ফলের দাম কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। মূল্য বৃদ্ধি রোধেও সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে ব্যবসায়ীরা আবার ফল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। তবে ফল আমদানিকারকদের দাবিতে বর্ধিত শুল্ক আগামী 14 ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার না করলে অনির্দিষ্টকালের জন্য দেশের সব শুল্ক স্টেশন দিয়ে ফল আমদানি বন্ধ রাখা হবে। বাগেরহাটের মংলা সমুদ্র বন্দরে প্রথমবারের মতো ভিড়েছে পাকিস্তান থেকে আসা জাহাজ MT ডলফিন 19। পানামা পতাকাবাহী জাহাজটি আজ বৃহস্পতিবার সকালে 5,500 টন চিটাগুড় নিয়ে বন্দরে 8 নম্বর জেটিতে নোঙর করে। পরে বন্দর কর্তৃপক্ষ ব্যান্ড বাজিয়ে ও ফুল দিয়ে জাহাজটিকে স্বাগত জানায়। জানা গেছে, গত 22 জানুয়ারি পাকিস্তানের করাচি বন্দর থেকে মংলা বন্দরের উদ্দেশ্যে রওনা করে জাহাজটি। চিটাগুড়ের আমদানিকারক প্রতিষ্ঠান P&P ট্রেডিং। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের সামরিক শক্তি বা তার অত্যাধুনিক প্রযুক্তিতে পাকিস্তান ভীত নয় বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিফ মুনির। এছাড়া কাশ্মীরের জন্য প্রয়োজন হলে পাকিস্তান 10টি যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। মুজাফফরবাদের প্রবীণ এবং নাগরিকদের সম্বোধন করে পাক সেনা প্রধান আশ্বাস দেন, জাতির সামনে অস্থায়ী চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও পাকিস্তান ভারতীয় রাষ্ট্র মদতপুষ্ট নিপীড়নের বিরুদ্ধে তাদের ন্যায্য এবং বৈধ কারণে কাশ্মীরের ভাইদের পাশে থাকবে। কাশ্মীরকে পাকিস্তানের শিরা উল্লেখ করে পাক সেনাপ্রধান বলেন, শিরা কেটে গেলে মানুষেরও মৃত্যু ঘটে। কাশ্মীর আমাদের জীবন। নিঃসন্দেহে কাশ্মীর একদিন স্বাধীন হবে এবং পাকিস্তানের অংশ হবে। এ সময় পাকিস্তানকে বিশ্বের অন্যতম শক্তিধর দেশ বলে উল্লেখ করেন জেনারেল আসিফ মুনির। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দড়াটানা, যশোর। দর্শক, শেষ করব বিশেষ সংবাদ দিয়ে। মোবাইল থেকে গাড়ি, সর্বত্রই সোনা। মাথায় লাল পাগড়ি, গলায় মোটা শিকলের মতো সোনার হার, হাতে সোনার ব্রেসলেট, 10 আঙুলে ভারী সোনার আংটি, এমনকি মোবাইলটিও সোনায় মোড়ানো। সারা শরীরে 5 কেজির বেশি সোনা পরে তিনি ঘুরে বেড়ান সোনার মোড়া মোটর বাইকে। তাকে পথে ঘাটে দেখে হতবাক হয়ে তাকিয়ে থাকেন পথচারীরা। প্রেম সিংহ ভারতের বিহারের পাটনা শহরের বাসিন্দা। পেশায় একজন ঠিকাদার হলেও তিনি গোল্ডম্যান অফ বিহার নামে পরিচিত। জামা কাপড়, বাড়ি গাড়ি বা জুতোয় তার কোনো শখ নেই, তার মন টানে শুধু সোনার দিকেই। গলায় তিনি 17টি সোনার হার পরেন, যার মধ্যে একটি লকেটে লেখা গোল্ডম্যান অফ বিহার। প্রথমে আবেগের বিষয় হলেও ধীরে ধীরে সোনা পরা তার অভ্যাসে পরিণত হয়েছে। প্রেমের মতে সোনা পরা শরীরের জন্য ভালো। দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে মানুষ যেভাবে সোনা পরে ঘুরে বেড়ান, সেখান থেকে অনুপ্রাণিত হয়েছেন তিনি।
তার উপার্জনের বেশিরভাগ খরচ হয় এই হলুদ ধাতুর প্রতি তীব্র আসক্তিতে। প্রেম জানিয়েছেন, যতদিন উপার্জন করবেন ততদিনই সোনা কিনে যাবেন। দর্শক, এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।